আসসালামু আলাইকুম। সময়টা মার্চ ২০২৬ আর মধ্যপ্রাচ্যে তখন চরম উত্তেজনা। ইরান আর ইসরায়েলের মধ্যে যে একটা ছায়াযুদ্ধ চলছিল এতদিন ধরে, সেটা হঠাৎ করেই যেন এক সর্বাত্মক যুদ্ধের রূপ নিল। তো চলুন আজ আমরা এই সংকটের একেবারে গোড়ায় গিয়ে বোঝার চেষ্টা করি ঠিক কি কারণে পরিস্থিতি এত ভয়াবহ হয়ে উঠল। মার্চ ২০২৬ আসতে আসতে সংঘাতটা এতটাই নাটকীয় মোড় নেয় যে এই যে ধ্বংসের ছবিগুলো দেখছেন, এগুলো একরকম রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। ভাবা যায় তখনকার খবরের শিরোনামগুলো দেখলেই পরিস্থিতিটা আন্দাজ করা যায়। মানে একটা বিশৃঙ্খল অবস্থা। ইরান সরাসরি ইসরায়েলের পাঁচটা শহরে হামলা চালাচ্ছে। ওদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি দাবি করছে তাদের হামলায় ২০০র বেশি মানুষ মারা গেছে। আবার মার্কিন আর ইসরায়েলি যৌথ হামলায় ইরানের নিহতের সংখ্যাও কিন্তু কম নয়, ১,৫০০ ছাড়িয়ে গেছে। আর ইসরায়েলও তো যুদ্ধ শুরুর পর থেকে আহতের সংখ্যা ৪,২০০রও বেশি। বুঝতেই পারছেন একের পর এক হামলা আর পাল্টা হামলায় হতাহতের সংখ্যা কি দ্রুত বাড়ছিল। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, তাই না, যে কিভাবে পরিস্থিতি এতটা খারাপ হলো? মানে কয়েক দশক ধরে যে প্রতিদ্বন্দ্বিতাটা চলছিল সেটা হঠাৎ করে এমন ভয়াবহ একটা যুদ্ধে পরিণত হলো কিভাবে? আজকের এই পরিস্থিতিটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। আমরা কয়েকটা ধাপে পুরো ব্যাপারটা দেখব। প্রথমে দেখব এই অঞ্চলের পরিস্থিতিটা, এরপর তাদের এই দীর্ঘদিনের শত্রুতার ইতিহাস, তারপর সেই পারমাণবিক ইস্যুটা যা সবকিছুর কেন্দ্রে। আর হ্যাঁ, ২০২৫ সালে ঠিক কি ঘটেছিল আর কিভাবে এই যুদ্ধটা এখন চারদিকে ছড়িয়ে পড়ছে সেটাও আমরা আলোচনা করব। চলুন দ্বিতীয় অংশে যাই। দেখুন, এই যুদ্ধটা কিন্তু হুট করে ২০২৬ সালে শুরু হয়ে যায়নি। এর শেকড় আসলে কয়েক দশকের পুরনো শত্রুতা আর একটা ছায়া যুদ্ধের মধ্যে লুকিয়ে আছে। এই স্লাইডটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। মানে আমরা যেটাকে আমেরিকার আর সোভিয়েত ইউনিয়নের ঠান্ডা যুদ্ধ বলি, সেটার সাথে এর একটা বড় পার্থক্য আছে। ওই পরাশক্তিগুলোর মধ্যে অন্তত যোগাযোগ ছিল, কিন্তু এখানে দেখুন ইসরায়েল আর ইরান, এরা তো একে অপরের অস্তিত্বকেই স্বীকার করে না। তাদের মধ্যে কোনো রকম কূটনৈতিক সম্পর্কই নেই। এটা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। আচ্ছা, এই যে এত বছরের উত্তেজনা, এর ঠিক কেন্দ্রবিন্দুতে যদি কিছু থেকে থাকে তাহলে সেটা হলো ইরানের পারমাণবিক কর্মসূচি। এটাই যেন পুরো সংঘাতের মূল কারণ। একদিকে ইরান কি বলছে, তারা বারবার একটাই কথা বলে আসে যে তাদের এই পারমাণবিক কর্মসূচিটা আসলে শান্তিপূর্ণ। মানে এটা শুধুই জ্বালানি তৈরির মতো বেসামরিক কাজের জন্য। কিন্তু অন্যদিকে আমেরিকা, ইসরায়েল আর তাদের মিত্র পশ্চিমা দেশগুলোর সন্দেহটা ঠিক উল্টো। তারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে তেহরান আসলে এই শান্তিপূর্ণ কর্মসূচির আড়ালে গোপনে পারমাণবিক অস্ত্র বানানোর চেষ্টা করছে। তবে কিছু বিশ্লেষক আবার অন্য একটা তথ্য দিচ্ছেন। তাদের মতে ইরান হয়তো সরাসরি বোমা বানাচ্ছে না, তারা নিউক্লিয়ার হেজিং নামে একটা কৌশল নিয়েছে। এটা কি? এটা হলো পারমাণবিক অস্ত্র বানানোর জন্য যা যা প্রযুক্তিগত ক্ষমতা দরকার তার সব কিছু অর্জন করে রাখা, কিন্তু শেষ মুহূর্তে বোমাটা না বানানো। এতে কি হয়, একটা কৌশলগত ধোঁয়াশা তৈরি হয়, আর দরকার পড়লে খুব দ্রুত বোমা বানিয়ে ফেলার অপশনটাও হাতে থাকে। তো এই যে এতদিনের চাপা উত্তেজনা, এটা কিন্তু প্রথমবার আগুনের মতো জ্বলে ওঠে ঠিক ১ বছর আগে, মানে ২০২৫ সালের গ্রীষ্মকালে। তখনই প্রথমবারের মতো সরাসরি সামরিক সংঘাত শুরু হয়। ২০২৫ সালের জুন মাসের ঘটনাগুলো যদি আমরা দেখি, ১৩ থেকে ২৫ জুনের মধ্যে ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ ইরানের সামরিক আর পারমাণবিক স্থাপনাগুলোতে শখানেক বিমান হামলা চালায়। এর ঠিক প্রথম দিনেই অর্থাৎ ১৩ জুন ইরানও কিন্তু বসে থাকেনি, তারা মিসাইল আর ড্রোন দিয়ে পাল্টা হামলা করে। এরপর ২৬ জুন ইসরায়েল জানায় যে ইরানের এই হামলায় তাদের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এই সরাসরি হামলা পাল্টা হামলা একটা খুবই বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে। আর এই ২০২৫ সালের সংঘাতের মানবিক মূল্যটা ছিল অসম্ভব ভয়াবহ। জাতিসংঘের একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন তাদের রিপোর্টে এই ভয়াবহতার চিত্রটা তুলে ধরেছিল। জাতিসংঘের ওই রিপোর্ট বলছে তাদের কাছে থাকা নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী ২০২৫ সালের জুনে ইসরায়েলি বিমান হামলায় শুধু ইরানেই প্রায় ১,১৯০ জন মানুষ মারা গিয়েছিল। আর সবচেয়ে দুঃখজনক বিষয় হল এই নিহতদের মধ্যে প্রায় ৪৩৬ জনই ছিলেন সাধারণ বেসামরিক নাগরিক, যাদের মধ্যে নারী আর শিশুও ছিল। এখান থেকেই বোঝা যায় সংঘাতটা কতটা ভয়াবহ রূপ নিয়েছিল। অন্যদিকে ইরানের যে পাল্টা মিসাইল আর ড্রোন হামলাগুলো হয়েছিল, তাতে ইসরায়েলে আহতের সংখ্যা ছিল ৩,৪০০রও বেশি। এটাও কিন্তু দেশটির জন্য একটা বিরাট বড় ধাক্কা ছিল। আর এই সব কিছুর পরেই আমরা ফিরে আসি মার্চ ২০২৬-এ, যেখানে এই যুদ্ধটা আর শুধু ইরান আর ইসরায়েলের মধ্যে আটকে নেই, এটা আরও বড় আকার ধারণ করেছে। সংঘাতটা কিভাবে ছড়িয়ে পড়ছে তার কিছু উদাহরণ দেখুন।
ইরান তখন হুমকি দিচ্ছে যে তারা পুরো মধ্যপ্রাচ্যে আমেরিকা আর ইসরায়েলের যত স্থাপনা আছে সবগুলোতে হামলা চালাবে। কুয়েত আর সংযুক্ত আরব আমিরাতে থাকা সামরিক ঘাঁটিতেও তারা হামলার দাবি করে। ঠিক এমনই সময়ে কাতারের জলসীমায় একটা হেলিকপ্টার বিধ্বস্ত হয়, আবার আরব আমিরাতের শারজাহা উপকূলের কাছে একটা কার্গো জাহাজের কাছেও বিস্ফোরণের খবর পাওয়া যায়। এই সব কিছুর প্রতিক্রিয়ায় আমেরিকাও কিন্তু বসে নেই। তারা এই অঞ্চলে আরও যুদ্ধজাহাজ আর সৈন্য পাঠাতে শুরু করে। মানে পুরো অঞ্চল জুড়ে একটা ছড়িয়ে পড়ার ভয়। আর এই বিষয়টা কিন্তু শুধু ওই অঞ্চলের জন্য নয়, এটা গোটা বিশ্বের জন্যই একটা চিন্তার কারণ। ফিনান্সিয়াল টাইমসের মতো পত্রিকাগুলোও বলছে যে বিশ্লেষকরা খুবই উদ্বিগ্ন। তাদের মতে এই যুদ্ধ যদি আরও লম্বা সময় ধরে চলে, তাহলে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, জ্বালানি সরবরাহ আর সর্বোপরি গোটা বিশ্বের অর্থনীতির ওপর এর প্রভাব হবে মারাত্মক। তাহলে দেখুন পুরো অঞ্চলটা কিভাবে একটা সংঘাতের মধ্যে জড়িয়ে পড়েছে আর গোটা বিশ্বের অর্থনীতি ঝুঁকির মুখে। এখন প্রশ্ন একটাই, এই যে ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে পুরো পরিস্থিতি, এখান থেকে কি ফিরে আসার কোনো পথ আসলেই খোলা আছে? এই একটা প্রশ্নের উত্তরের উপরই হয়তো ঝুলে আছে আমাদের সবার ভবিষ্যৎ।